আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন যে স্পেশালাইজ সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টে পড়াশোনা করে কী কী জব অপরচুনিটিস রয়েছে, কী কী ধরনের জব আপনারা পেতে পারেন, সে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। একটু শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভিডিওটি আসলে যারা স্টুডেন্ট রয়েছেন বা এই সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, পড়াশোনা করার জন্য ভাবছেন টেক্সটাইল নিয়ে, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শুরুতেই যেই সাবজেক্টটির কথা বলবো, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। ফাইবার থেকে ইয়ার্ন বা সুতা তৈরি করার যেই প্রসেস, সেটিকে আমরা স্পিনিং বলছি। এই স্পিনিং সেক্টরে কিন্তু ইয়ার্ন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা পাশ করে জব করতে পারেন। তারা এই কাজটি খুব ভালোভাবে করতে পারেন বা তাদের জন্য এই অপরচুনিটিসটা রয়েছে। অনেকেই হয়তো বলেন যে স্পিনিংয়ে আসলে ক্যারিয়ার অনেকটা পড়তির দিকে, বাংলাদেশে বেশ কিছু স্পিনিং ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এ ধরনের একটা কথা একটা সময় শোনা যেত। তবে একটা ডেটা আমি বর্তমান সময়ে দিতে চাই, এটি দেখলে আপনারা বুঝবেন বা এটি শুনলে আপনারা বুঝবেন যে কী অবস্থা আসলে মার্কেটের। 2021 সালে এই করোনা মহামারীর মধ্যেই কিন্তু দেশে 26টি নতুন স্পিনিং মিল স্থাপিত হয়েছে। প্রায় 6,000 কোটি টাকা এই স্পিনিং সেক্টরে বিনিয়োগ হয়েছে। ফলে বুঝতেই পারছেন যে আসলে কি পরিমাণ চাহিদা রয়েছে। এর একটা কারণ হচ্ছে যে গেল 2-3 বছরে ইয়ার্নের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে, কয়েক গুণ বেড়েছে। ফলে মালিকরা কিন্তু এর গুরুত্বটা অনুধাবন করতে পারছেন, যার কারণে আমদানির চেয়ে তারা নিজের দেশে উৎপাদনের দিকেই গুরুত্ব দিচ্ছেন। এবং একটা ভালো খবর হচ্ছে যে মোট চাহিদার কিন্তু 80% বেশি দেশে উৎপাদিত সুতা দিয়ে কিন্তু এই চাহিদাটা পূরণ করা হয়। ফলে এই যে এত পরিমাণ সুতা দেশে উৎপাদিত হচ্ছে, স্পিনিং মিল রয়েছে প্রায় 500-র বেশি। সো এই জায়গাগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কিন্তু চাইলে খুব সহজে জব করতে পারেন। যারা ইয়ার্ন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তারা কিন্তু এই স্পিনিং মিলগুলোতে জব করতে পারেন। এরপরে আসি হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আপনি সুতা তৈরি করলেন, সুতা থেকে যে কাপড় বুনবেন, সেটি কিন্তু এই ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ। আপনারা যারা টি শার্ট পরেন, একটু টি শার্টে খেয়াল করলে দেখবেন, যারা একেবারে নতুন তাদের জন্য বলছি, টি শার্টের যে ফেব্রিকটা সেটিকে আমরা নিট ফেব্রিক বলছি, এবং এই নিট ফেব্রিক তৈরি করার প্রসেসকে আমরা নিটিং বলছি। এবং শার্টে দেখবেন খেয়াল করে যে ফেব্রিক স্ট্রাকচারটা আছে, এটিকে কিন্তু আমরা ওভেন ফেব্রিক বলছি, এবং এই ওভেন ফেব্রিক তৈরি করার প্রসেসটাকে কিন্তু আমরা উইভিং বলছি। সো এই নিটিং এবং উইভিংয়ে কিন্তু ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে পাশ করে বের হওয়ার পরে জবের হিউজ অপরচুনিটিস রয়েছে, তারা কিন্তু এই জায়গাগুলোতে কাজ করতে পারবেন। এছাড়া যেটি রয়েছে যে বিদেশি যেই ফ্যাশন ব্র্যান্ডগুলো রয়েছে ইন্টারন্যাশনাল, সেই ফ্যাশন ব্র্যান্ডগুলোর বাংলাদেশ অফিস, এছাড়া লিয়াইজন যে অফিসগুলো রয়েছে, বাইং হাউস, ট্রেডিং হাউসগুলোতে কিন্তু আপনারা চাইলে ফেব্রিকটিক হিসেবে কাজ করতে পারবেন। এছাড়া ফ্যাক্টরিগুলোর ফেব্রিক R&Dতে আপনারা চাইলে কাজ করতে পারবেন। সো হিউজ অপরচুনিটিস রয়েছে। যারা চান এই সেক্টরে কাজ করতে, এই ডিপার্টমেন্টে, তারা অবশ্যই ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাতে পড়াশোনা করতে পারেন। 3 নম্বর সাবজেক্টটাতে আসি, সেটি হচ্ছে যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। আপনি সুতা বানালেন, সেই সুতা দিয়ে কাপড়ও বুনলেন, এবং সেটা থেকে এখন কাটিং সুইংয়ের মাধ্যমে আপনি একটা গার্মেন্ট বা ক্লদিং তৈরি করবেন। কিন্তু তার আগে আপনাকে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন কালারের আপনি কাপড়গুলো দেখছেন, সো এই যে কালার করতে হয় বিভিন্ন রং এবং কেমিক্যাল, রঙগুলোকে আমরা ডাইস বলছি। সো এই ডাইস এবং কেমিক্যালস ইউজ করে আপনি যেই রং করছেন, এই কালারেশনের প্রক্রিয়াটাকে আমরা ডাইং বলছি। সো এই যারা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তারা কিন্তু এই ডাইংয়ে জব করতে পারেন। বিভিন্ন স্টেজে আসলে এই ডাইংগুলো হয়ে থাকে। ফাইবার স্টেজে ডাইং হয়, ইয়ার্নের ডাইং হয়, ফেব্রিকের তো ডেফিনেটলি ডাইং হয়, এছাড়া গার্মেন্টেও ডাইং হয়। এবং ডেনিম মিলগুলোতে কিন্তু হিউজ একটা অপরচুনিটিস রয়েছে। ডেনিমের যে ইয়ার্ন, সেগুলোর ডাইং বা ডেনিম ফেব্রিকের ডাইং, অনেক সময় ডেনিম গার্মেন্ট ওয়াশিংয়ে জব করতে পারেন। এছাড়া নিট গার্মেন্টের ওয়াশিং রয়েছে, সো ওয়াশিংয়েও চাইলে আপনি জব করতে পারেন। আপনার জন্য কিন্তু হিউজ অপরচুনিটিস রয়েছে ডাইং, ওয়াশিং এই জায়গাগুলোতে কাজ করা। এছাড়া বিভিন্ন যে এই কেমিক্যাল কোম্পানিগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনারা চাইলে ডাইস কেমিক্যালস কোম্পানিগুলোতে আপনারা মার্কেটিংয়ে জব করতে পারেন। এছাড়া ল্যাবেও আপনারা চাইলে জব করতে পারেন। এরপরে যেই সাবজেক্টটি রয়েছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। আপনি ফেব্রিক তৈরি করলেন, এরপরে নিশ্চয়ই আপনি গার্মেন্ট তৈরি করবেন বা ক্লদিং তৈরি করবেন। এই কাজটা কিন্তু অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। কাটিং সুইংসও এইটারই একটা অন্তর্ভুক্ত, এই কাটিং সুইংয়ের বিষয়টি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে দেশে আসলে ওভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা গার্মেন্ট সেকশনটাতে জব করেন না।
তবে আমার মনে হয় যে শূন্য যে জায়গাটা সেখানে যথেষ্ট পসিবিলিটিস রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেখানে আপনারা চাইলে কাজ করতে পারবেন। আমার মনে হয় যে এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আসা উচিত, এবং দু একজন যারা গেছেন তারা কিন্তু খুব ভালো করেছেন, খুব অল্প সময়ে তারা ভালো করেছেন, সেই উদাহরণ কিন্তু রয়েছে। সো আপনারা চাইলে এখানে জব করতে পারবেন। কিন্তু অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেন মেইন যেই টার্গেট থাকে তাদের মার্চেন্ডাইজিংয়ে জব করার। সো বিভিন্ন ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট রয়েছে, বাইং হাউস, ট্রেডিং হাউস, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে মার্চেন্ডাইজিং টিম রয়েছেন। সেই জায়গাটাতে আপনি মার্চেন্ডাইজিংয়ের কাজটা করতে পারেন। অনেকে মার্চেন্ডাইজিংটাকে একটা ধরনের মার্চেন্ডাইজিংয়ের যে কাজটা হয় যে বাইরের কাছ থেকে অর্ডার নেওয়া এবং সেটা শিপমেন্ট পর্যন্ত কিন্তু মার্চেন্ডাইজিংয়ের কাজ থাকে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করা এবং অর্ডার নেওয়ার আগে বিভিন্ন ধরনের কস্টিং করা যে এটা আসলে আপনার জন্য লাভজনক হবে কিনা। সো এই সব কাজগুলো কিন্তু মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট করে থাকে। সো অনেকেই বলে এটাকে পশ জব, অনেকটা ফুললি কর্পোরেটেড জব বলেন, কিন্তু যারা মার্চেন্ডাইজিংয়ের সাথে জড়িত অনেকেই হয়তো বলে থাকেন যে না, এখানে অনেক বেশি প্যারা আছে। সব ডিপার্টমেন্টে আসলে প্যারা আছে, কিন্তু মার্চেন্ডাইজিংয়ের অনেকেই বলেন যে বেশ প্যারা। তবে আমার কাছে মনে হয় যে এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। যারা একদম অফিস ওরিয়েন্টেড জব করতে চান তাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে, তাদের জন্য ভালো সম্ভাবনা রয়েছে। সো যারা মার্চেন্ডাইজিংয়ে আসতে চান তাদের জন্য অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং পারফেক্ট একটা ডিপার্টমেন্ট। আপনি চাইলে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারেন। এরপরে আসি যে আরেকটি সাবজেক্ট, যেটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। এই ডিপার্টমেন্টটা আসলে শুধুমাত্র বুটেক্সে রয়েছে আমি যতটুকু জানি, স্পেশালাইজড এই সাবজেক্টটা। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আসলে সাধারণত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খোলা হয় এবং বেসিক যেই সাবজেক্টগুলো সেটি খোলা হয়। এই সাবজেক্টটা বুটেক্সে খোলার পেছনে যে রিজনটা ছিল আমি যতটুকু জানি যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা তো একটা পর্যায়ে গিয়ে আসলে ম্যানেজারিয়াল পজিশনগুলো হোল্ড করেন এবং ম্যানেজমেন্টের একটা পার্ট হয়ে যান। সো ম্যানেজারিয়াল পজিশনগুলোতে তারা যাতে ভালো করতে পারেন সেই চিন্তাভাবনা থেকে সম্ভবত এই ডিপার্টমেন্টটা ওপেন করা। এছাড়া তাদের জন্য স্বকীয়ত আসলে জব অপরচুনিটিস রয়েছেই। মার্কেটিং, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট ফ্যাক্টরিতে যে রয়েছে সেখানে তো আপনি জব করতেই পারেন। আপনারা অ্যাপারেলের মতো মার্চেন্ডাইজিং জবটাও করতে পারেন। এছাড়া ফ্যাক্টরিগুলোতে কিন্তু প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, সাপ্লাই চেইন রয়েছে। সো এইগুলোতে কিন্তু কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর আপনি চাইলে তো টেক্সটাইলের অন্যান্য ডিপার্টমেন্টেও জব করতে পারবেন, সেই অপরচুনিটিসটাও আপনাদের জন্য রয়েছে। এর পরের সাবজেক্টটাতে আসি, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন। নাম শুনে বুঝতে পারছেন যে ড্রেস ডিজাইন করা এই ডিপার্টমেন্টের কাজ। হ্যাঁ, ঠিক তাই। দেশীয় প্রচুর ফ্যাশন ব্র্যান্ড রয়েছে, সেখানে চাইলে আপনি কাজ করতে পারেন। তবে আমি একটু আজকে কথা বলবো এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলো নিয়ে, যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলোতেই কাজ করে থাকি। সো ফ্যাশন ডিজাইনাররা কিন্তু একই সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারও, বিশেষ করে যারা বুটিক্সে পড়াশোনা করেন তাদেরকে এই ডিগ্রিটা দেওয়া হয়। তো আপনি চাইলে এছাড়া অন্যান্য যে ভার্সিটিগুলো রয়েছে তারাও কিন্তু এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাশন ডিজাইনে পড়ে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলোতে জব করেন। সো একটা সময় আসলে ছিল যে বিদেশি বায়াররা কিন্তু ডিজাইনগুলো তাদের বাংলাদেশি ফ্যাক্টরিগুলোর কাছে ডিজাইনটা দিয়ে দিত, তারপরে কিন্তু এখানকার ফ্যাক্টরিগুলো সেই গার্মেন্টটা তৈরি করে শিপমেন্ট করে দিত। কিন্তু এখন সময়টা বদলেছে, এখন অনেক ফ্যাক্টরিতে নিজেদের ডিজাইন টিম রয়েছে, নিজস্ব ডিজাইন স্টুডিও রয়েছে। সেখানে কিন্তু তারা নিজেরা ট্রেন্ড ফলো করে, ট্রেন্ড অ্যানালাইসিস করে নিজেরা ডিজাইন ডেভেলপমেন্ট করছেন। সেই ডিজাইনটা কিন্তু তারা বায়ারকে সাবমিট করছেন। বায়াররা সেই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করলে তারা অর্ডার দিচ্ছেন। কখনো কখনো হয়তো তাদের নিজেদের পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, তারা মডিফিকেশন করতে বলছেন, ডিজাইনাররা আবার সেটা মডিফাই করে সাবমিট করছেন। এইভাবে কিন্তু তারা নিজেদের ডিজাইন বায়ারকে দিচ্ছেন, বায়াররা সেভাবেও অর্ডার করছেন এবং সেই সংখ্যাটা দিনে দিনে কিন্তু বাড়ছে। সো এই যে ফ্যাশন স্টুডিওগুলোতে ডিজাইনার যে টিম রয়েছে সেখানে আপনি চাইলে যুক্ত হয়ে কাজ করতে পারেন। এর বাইরে কিন্তু ফ্যাশন R&Dতে কাজ করতে পারেন। যেই ফ্যাক্টরিগুলোতে এগুলোর কোনোটিই নেই সেখানে কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম রয়েছে। আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা PDতে জব করতে পারেন। ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ে কিন্তু সেই সুযোগ আপনার জন্য রয়েছে। সো যারা ফ্যাশন ডিজাইনিংয়ে আসতে চান তাদেরকে স্বাগত। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যারা আসলে ডিজাইনিংয়ে ইন্টারেস্টেড তারাই আসলে এখানে আসবেন। আদারওয়াইজ ইন্টারেস্টেড না থাকলে অন্য সাবজেক্ট পাননি দেখে আপনি হয়তো ফ্যাশন ডিজাইনে আসছেন, এটা আসলে করা আমার মনে হয় যে উচিত না। যারা একেবারেই ইচ্ছাকৃতভাবে নিচ্ছেন তারা তাদেরকে ওয়েলকাম।
এবং হয়তো অনেকে ভাববেন যে আমি তো স্কেচ পারি না, হাতে আঁকা কাজটা করতে পারি না, তাহলে কি আমি ফ্যাশন ডিজাইন নিতে পারবো কি না? হ্যাঁ, অবশ্যই আপনি নিতে পারবেন, কারণ এখন কম্পিউটারাইজড হয়ে গেছে সব কিছু, সফটওয়্যারের মাধ্যমে আপনি ডিজাইন করতে পারছেন। ফটোশপ ইলাস্ট্রেটরের কাজটা শিখতে হবে আপনাকে অবশ্যই, তবে যদি আপনি ক্রিয়েটিভ হন, এখানে কাজ করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি ভালো করবেন। এরপরের সাবজেক্টটাতে আসি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা আইপি। অন্যান্য যে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে সেখানে আইপি সাবজেক্ট রয়েছে, তবে টেক্সটাইলে এই সাবজেক্টটা খোলার মেন উদ্দেশ্য ছিল আসলে টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে এই আইপির যে ইঞ্জিনিয়ার তারা বের হয়ে সেই টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে এই কাজটা করবেন। আইপির যে মূল কাজ বেসিক্যালি কম ম্যান পাওয়ার এবং মেশিনারিজ ইউজ করে কীভাবে ম্যাক্সিমাম আউটকামটা আপনি আনতে পারেন সেই কাজটা কিন্তু তারা করছেন। এছাড়া ফ্যাক্টরিতে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, আই ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটাতে আইপি ইঞ্জিনিয়ারিং কিছু কাজ করতে পারবেন। এই যে বললাম যে আপনারা মিনিমাম ম্যান পাওয়ার মেশিনারিজ ইউজ করে কোন জায়গায় কাকে ব্যবহার করে আপনি কীভাবে ম্যাক্সিমাম প্রোডাকশন দিতে পারবেন, এটি যেমন কাজ। এছাড়া কিন্তু একটা অর্ডার নেওয়ার পর এই আউটসোর্সিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত এই যে পুরো প্ল্যানিংটা, সেটি কিন্তু এই প্ল্যানিং ডিপার্টমেন্ট করছেন। সো এই আই অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টে আইপির স্টুডেন্টরা জব করতে পারেন, তাদের জন্য হিউজ অপরচুনিটিস রয়েছে এবং বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। আমি যে বছরটিতে বের হয়েছি 2020 সালে, সে সময় তো আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ আইপির সার্কুলার রয়েছে এবং সার্কুলার ছিল ওই সময়টাতে, এখনও স্টিল রয়েছে। আমি দেখে তো অনেকটা ঈর্ষান্বিত হয়েছিলাম যে আইপিতে কেন এত বেশি সার্কুলার আমাদের যে। সো আপনারা চাইলে অবশ্যই আইপিতে ক্যারিয়ার করতে পারেন, যারা আসতে চান তাদেরকে ওয়েলকাম। এরপরের সাবজেক্টটিতে আসি, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেনেন্স। বাংলাদেশে আসলে ওভাবে কোনো মেশিন কোম্পানি নেই যারা মেশিন ম্যানুফ্যাকচার বা প্রডিউস করেন। বিশ্বের অন্যান্য দেশ থেকে, তুরস্ক, চায়না থেকে আসলে বা যেসব দেশ মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে, মেশিন তৈরি করে, তারা আসলে বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে। তবে এই যে মেশিনগুলো সেট আপ দেওয়ার পরে মেনটেনেন্সের কাজ, টেক্সটাইলের তো বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর মেশিন রয়েছে। সো এই মেশিনগুলো আসলে মেনটেনেন্সের কাজ কিন্তু এই টিএমডিএমের ইঞ্জিনিয়াররা করতে পারেন একটা সময়, বা এখনও আসলে এটা মেকানিক ইঞ্জিনিয়ার যারা রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এবং ট্রিপলের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু এই কাজটা করছেন। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ রয়েছে, বিভিন্ন মেশিনারিজ থেকে শুরু করে ইটিপি, ডাব্লিউটিপি, বয়লার, এইগুলো হচ্ছে যে আপনার হচ্ছে বয়লারগুলো মেনটেনেন্সের কাজ কিন্তু এই টিএমডিএমের স্টুডেন্টরা বের হওয়ার পরে করতে পারেন, তাদের জন্য এই হিউজ অপরচুনিটিস কিন্তু রয়েছে। এছাড়াও আসলে মেশিনারিজ ডিজাইন না করা হলেও বাইরে থেকে যে মেশিনারিজগুলো নেওয়া হয় এর বিভিন্ন পার্টসগুলো আসলে বিভিন্ন সময় নষ্ট হয়ে যায়, সেইটা ডিজাইন করে সেই প্রবলেমগুলো সলভ করা কিন্তু এই ডিপার্টমেন্টের কাজ। তারা কিন্তু এই কাজটা বাংলাদেশে বসেই করতে পারেন, এটার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সো এখানেও একটা হিউজ অপরচুনিটিস রয়েছে, আপনারা চাইলে টিএমডিএমে আসতে পারেন। এরপরের সাবজেক্টটিতে আসি, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা অনেকটা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু এখানে ডাইস অ্যান্ড কেমিক্যালটা অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু ডাইস কেমিক্যালস ডিপার্টমেন্টে এসে আপনি ডাইস কেমিক্যালসটা ম্যানুফ্যাকচারিংয়ের কাজটা আপনাকে করতে হচ্ছে। বাংলাদেশে যদিও ডাইস ম্যানুফ্যাকচারিং কোনো প্ল্যান্ট নেই, কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো হচ্ছে ইদানিং। বেশ কয়েকটি কোম্পানি আসলে এই কাজটা হাতে নিয়েছেন, তারা এই কেমিক্যাল কোম্পানিগুলোতে নিজেরা কিন্তু ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করছেন। তবে বেশিরভাগই আসলে বাইরে থেকে ডাইস কেমিক্যালসগুলো নিয়ে আসা হয়। বাংলাদেশে অনেক অফিস রয়েছে যারা লিয়াইজন অফিস হিসেবে, ট্রেডিং অফিস হিসেবে বাইরের এই কোম্পানির এই ডাইস কেমিক্যালসগুলো সাপ্লাই দিচ্ছেন। সেখানে ল্যাব রয়েছে, মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আপনি চাইলে কাজ করতে পারবেন। এবং এই ডাইস কেমিক্যালসগুলো যেহেতু অ্যাপ্লিকেশন করার প্রসেসটাও আপনাকে শেখানো হচ্ছে, চাইলে আপনি ওয়েট প্রসেসের যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে, ডাইং, ওয়াশিং, সেগুলোতেও কিন্তু আপনি জব করতে পারেন। সো কোনো সমস্যা নেই, আপনি চাইলে কিন্তু এখানে আসতেই পারেন। এরপরে নতুন আরও একটি সাবজেক্ট কিন্তু ইদানিংকালে খোলা হয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইএসসি, যেটি কি বলছি। এটি আসলে একেবারে নতুন সাবজেক্ট, এটি সম্পর্কে খুব বেশি রিভিউ আসলে ওভাবে হয়তো দিতে পারবো না। তবে আমি যেটি ধারণা করছি যে বাংলাদেশ সহ পুরো বিশ্বে তো আসলে এখন এনভায়রনমেন্ট ইস্যুটা নিয়ে খুব বেশি কনসার্ন, তারা এই বিষয়টা নিয়ে খুব বেশি সচেতন।
সো এই ডিপার্টমেন্টটাতে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে আসলে কমপ্লায়েন্স ইস্যুটা ভাবেই করা হয়, সেটা সার্টিফাই করা হয়, দেখা হয়, আসলে চেক করা হয়। সো এই ডিপার্টমেন্টটাতে ওভাবে কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্ন যে কেমিক্যালসগুলো আমরা ইউজ করছি সেখানে হ্যাজার্ডাস ইস্যুগুলো আসলে চেক করার সুযোগ রয়েছে এবং করা হয় সেটি যথেষ্ট সেই স্কোপটা রয়েছে এখানে কাজ করার। এবং এছাড়া বিভিন্ন থার্ড পার্টি টেস্টিং কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশে, সেখানে কিন্তু এই হ্যাজার্ডাস ইস্যুগুলো কেমিক্যালগুলোতে কোনো ধরনের হ্যাজার্ডাস পার্টিকেল রয়েছে কিনা, ক্ষতিকর কোনো পার্টিকেল রয়েছে কিনা, সেগুলো কিন্তু চেক করা হয়। সো চাইলে এই থার্ড পার্টি কোম্পানিগুলোতে, টেস্টিং কোম্পানিগুলোতে কিন্তু এই এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা পড়াশোনা করে কিন্তু এই সেক্টরগুলোতে জব করতে পারেন। একটি কথা বলবো, আপনারা যে ডিপার্টমেন্টেই পড়াশোনা করেন না কেন, ভালোভাবে পড়াশোনা করেন, নিজেকে স্কিলড ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলেন, জব আপনার পেছনে অবশ্যই ছুটবে। আপনি এখন কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, বিশেষ করে স্কিলড ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। আরেকটি বিষয়, আপনি হয়তো একটা ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু বের হওয়ার পরে মনে হলো যে এই ডিপার্টমেন্টটা আমার ভালো লাগছে না, আপনি চাইলে কি অন্য ডিপার্টমেন্টের জব করতে পারবেন কিনা সেটি একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে যে কোনো ডিপার্টমেন্টে জব করতে পারবেন। এখন পর্যন্ত আসলে বাংলাদেশের টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে ওই বিষয়টি হয়েছে যে এক ডিপার্টমেন্টে পড়ে আপনি অন্য ডিপার্টমেন্টে জব করতে পারবেন। কিন্তু ইদানিংকালে দেখা যায় যে কিছু কিছু ফ্যাক্টরিতে ওইভাবে সাবজেক্টগুলো মেনশন করে দেওয়া হয়, সেটি হাতে গোনা কিছু ফ্যাক্টরি। আদারওয়াইজ বেশিরভাগ ফ্যাক্টরিতে এখনও পর্যন্ত আপনার জন্য সেই স্কোপ রাখা হয়েছে, আপনি চাইলে অন্য ডিপার্টমেন্টে জব করতেই পারেন। সো যে ডিপার্টমেন্টে আসেন না কেন, সবার জন্য শুভকামনা, ভালোভাবে পড়াশোনা করুন, সবার ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী কোনো ভিডিওতে আমি আসলে আলাদা আলাদা সাবজেক্টগুলো নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইন ডিটেলে। সেখানে সেই সাবজেক্টে কী ধরনের জব এনভায়রনমেন্ট, কী কী প্রবলেম রয়েছে, কিছু ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।